সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অমরনাথ যখন বাদুলকে নিয়ে বেরোলেন তখন বিকেল 5টা। গ্রীষ্মের শুরু। বঙ্গোপসাগরের বিখ্যাত বাতাস এসে কলকাতাকে ভাসিয়ে দেয়। আকাশে ধোঁয়া নেই। বাড়ির ছাদে ছাদে ছেলেদের ঘুড়ি ওড়াবার খুব হুল্লোড়। মহাত্মা গান্ধী তখন কলকাতায় এসেছেন। অমরনাথ পড়েছেন ফিনফিনে কোঁচানো ধুতি ও কলিদার পাঞ্জাবি, কাঁধে উড়ুনি, পায়ে নিউ কাট পাম্প শু, হাতে বেতের ছড়ি। চুল এখনো কালো, তবে গোঁফে পাক ধরেছে। শিশিরবাবুর মতনই মাথার চুল ঘাড় পর্যন্ত নামানো। জামার ঘড়ি পকেটে মস্ত বড় গোল সোনার ঘড়ি। বাদলকে তার মা হাফ প্যান্ট ও স্যাটিনের জামা পরিয়ে দিয়েছেন। মাথার চুল পাতা কেটে আঁচড়ানো। সে মহা উৎসাহে লাফাতে লাফাতে যাচ্ছে অমরনাথের পাশে পাশে। অমরনাথ বললেন, ওরকম করবে না, সব সময় আমার হাতের এই আঙুলটা ধরে থাকবে। বড় রাস্তার উপর বাদলের বাবা চিররঞ্জন কথা বলছিলেন আরেকটি লোকের সঙ্গে। অমরনাথের সঙ্গে ছেলেকে দেখে একটু অবাক হলেন। জিজ্ঞেস করলেন, বড়বাবু কোথায় চললেন? গুরুদাসে নাকি? গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্সের দোকানে প্রায়ই বিকেলের দিকে গল্প করতে যেতেন বড়বাবু। ওখানে জীবিতকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসতেন প্রায়ই। অমরনাথ বললেন, না হে, একটু দক্ষিণে যাব, তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি। আমি আবার রাত্রিরে চোখে ভালো দেখতে পাই না, একটু দেরি হলে চিন্তা টিন্তা করো না। অমরনাথের দৃষ্টিশক্তি খুবই ভালো। বই পড়ার সময় একটা রিমলেস চশমা ব্যবহার করেন মাত্র, কিন্তু তিনি সামান্য রাতকানা। মোড়ের মাথায় এসে বড়বাবু প্লেয়ার্স নাম্বার 3 সিগারেটের একটা টিন কিনলেন। ধপধপে সাদা এই সিগারেটের টিন খালি হয়ে যাবার পর বাড়ির মেয়েদের কাছে খুব প্রিয় ছিল তখন। ঢাকনা ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের টিন ফয়েল কেটে অমরনাথ প্রথমে পুরো টিনটার গন্ধ নিলেন নাকে, তারপর একটা সিগারেট বার করে ধরালেন। ধোঁয়া ছেড়ে হঠাৎ উদাসভাবে তাকিয়ে রইলেন আকাশের দিকে। অমরনাথ আজ বেশ অন্যমনস্ক। বাদলের ইচ্ছে ছিল ঘোড়ার গাড়ি চড়ার, কিন্তু বড়বাবু তা নিলেন না। বাসের জন্য দাঁড়ালেন কর্নওয়ালিস স্ট্রিটে। বৃষ্টি না হলে বিকেলের দিকে হুটখোলা দোতলা প্রাইভেট বাসে ভ্রমণ করা তখন চমৎকার বিলাসিতা। সেই রকম একটা বাসেই ওপরে জায়গা পাওয়া গেল। বাদলের উত্তেজনার শেষ নেই। এরকমভাবে সে এর আগে আর কখনো কলকাতা বেড়ায়নি। শহরটাকে মনে হয় যেন মায়াপুরী। দুপাশের বিরাট বিরাট বাড়ির মাঝখান দিয়ে রাস্তা, চলন্ত বাসের ওপর দিয়ে দেখতে দেখতে মনে হয় এসবই যেন ছবির বইয়ে দেখা জগৎ। সদ্য গ্রাম থেকে আসা বাদলের চোখে ট্রামগুলোকে মনে হয় ছোট ছোট স্টিম লঞ্চের মতন। চৌরঙ্গিতে সাহেব মেমের ভিড়ই বেশি। ময়দানে দেখা যায় অশ্বারোহী শ্বেতাঙ্গ পুরুষ। ইলেকট্রিক অফিসের মাথায় উজ্জ্বল গ্লোব বহু দূর থেকে চোখে পড়ে। মেট্রো সিনেমায় আলো জ্বলছে। চওড়া থেকে শুরু হয়ে যাওয়া লম্বাটে কয়েক থাক আলো রয়েছে হলের মাথায়। তখনকার দিনে এর নামই ছিল মেট্রো প্যাটার্ন। লোকে আংটি তৈরি করত এই ডিজাইনে। পাশেই হোয়াইটওয়ে লাডলোর বিশাল দোকান। কার্জন পার্কের দিকে সার বেঁধে দাঁড়ানো গাড়ি। বালকের বিস্মিত চোখ এইসব দৃশ্যের ছাপ বুকে এঁকে নেয়। অমরনাথ চুপচাপ বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। বাড়িটার সামনে লোহার গেট, সেখানে নোটিশ ঝোলানো, কুকুর হইতে সাবধান। কিন্তু গেটের ওই পাশের বাগানে কুকুর কিংবা মানুষজনের কোনো চিহ্ন নেই। বাদল বানান করে বাংলা পড়তে পারে। অমরনাথ দুবার চেঁচিয়ে ডাকলেন, সুরেশ্বর, সুরেশ্বর। কোনো সাড়া নেই। অমরনাথ তখন হাতের ছড়িটা দিয়ে লোহার গেইটে ঠং ঠং করে আওয়াজ করতে লাগলেন। একটু বাদেই একজন বৃদ্ধ চাকর এসে উঁকি মেরে বলল, দাঁড়ান, কুকুর বেঁধে আসি। এই প্রথম একটি কুকুরের গম্ভীর হিংস্র ডাক শোনা গেল। বাদল গুটিসুটি মেরে দাঁড়ালো বড়বাবুর পেছনে। লোহার গেট পেরিয়ে একটি ছোট বাগান, তার ঠিক মাঝখানে খানিকটা ঘেরা জায়গায় জল। সেখানে খেলা করছে লাল নীল মাছ।
জলের উপরে একটা সাদা পাথরের পরী ডানা মেলে আছে, যেন এক্ষুনি উড়ে যাবে। বাদল সেদিকে ছুটে যাচ্ছিল। অমরনাথ বললেন, হুম, ওদিকে নয়, ভেতরে এসো। বসবার ঘরটা মস্ত হল ঘরের মতন। দেওয়ালে দেওয়ালে অনেক ছবি, অধিকাংশই ফ্যামিলি পোর্ট্রেট। এছাড়া পঞ্চম জর্জ এক হাতে সীতাকে ধরে রেখে অন্য হাতে রাবণ জটায়ু বধ করছেন, এবং কনস্টেবলের আঁকা প্রকৃতি দৃশ্যের কপি। ছাদ থেকে ঝুলছে মস্ত বড় ঝাড়লণ্ঠন, কিন্তু সদ্যস্থাপিত ইলেকট্রিক বাল্বই আলো দিচ্ছে। কল টিপলেই জল পড়ে এবং সুইচ টিপলেই আলো জ্বলে। এই বিস্ময়ের ঘোর তখনও পুরোপুরি কাটেনি। একজন মাঝবয়সী লোক ঘরে ঢুকলেন। সিল্কের লুঙ্গি ও সিল্কের ফতুয়া পরে আছেন। মাথায় সম্পূর্ণ টাক, মাথায় একটা চুলও নেই। এরকম মানুষ বাদল এর আগে কখনো দেখেনি। বাদল বড়বাবুর চোখের দিকে তাকালো। বড়বাবু ইঙ্গিত করলেন, অর্থাৎ ইনিও ব্রাহ্মণ, একে প্রণাম করতে হবে। অব্রাহ্মণ বয়স্ক ব্যক্তিদেরও তখন ব্রাহ্মণ শিশুরা প্রণাম করে না। বড়বাবু বললেন, এটি আমার মেজশালার ছেলে। সুরেশ্বর ব্যস্ত ছিলে নাকি? হঠাৎ এসে পড়লাম। টাক মাথা ব্যক্তিটি অমরনাথকে প্রণাম করে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আগে না, কিচ্ছু ব্যস্ত ছিলাম না। আপনি পায়ের ধুলো দিয়েছেন, এ তো আমাদের সৌভাগ্য। তবে একটু আগে থেকে যদি খবর দিয়ে আসতেন, তাহলে জাফর আলী খাঁ সাহেবকে বলে রাখতাম একটু গান বাজনা করা যেত। আপনি এখনো চর্চা রেখেছেন তো? অমরনাথ উদাসীনভাবে বললেন, না, ওসব চুকে গেছে। সুরেশ্বর বললেন, সে কি, গোয়ালিয়ারে সেই সেবার আপনার মুখে যে আলহাইয়া বিলাবল শুনেছিলাম, এখনো কানে লেগে আছে। সে নেশা আমার কেটে গেছে। সুরের চর্চা কেন করে মানুষ? আত্মাকে শুদ্ধ করার জন্য তো। আমার সেসব কিছু হলো না। সুরের চর্চা করেছিলাম শুধু গলা দিয়ে, আর কিছু না, শুধু কণ্ঠস্বরের খেলা। ও কথা কেন বলছেন? আনন্দ পাওয়াটাই বড় কথা, যে আনন্দ। সুরেশ্বর হঠাৎ বাদলের দিকে ফিরে বললেন, খোকা, তুমি এখানে চুপটি করে বসে আছো কেন? তুমি ওপরে চলে যাও না। তোমার বয়সী আরও ছেলেপুলে আছে, খেলা করবে না? বাদল লাজুক, সে একা একা ওপরে যাবে না। সে তার ছোট্ট শরীরে একটু মোড়ামুড়ি দিল। অমরনাথ বললেন, সুরেশ্বর, আমিও একটু উপরে যাব। তোমার মা এখন কেমন আছেন? সুরেশ্বরের মুখে সামান্য একটু বিস্ময়ের ছায়া খেলেই লুকিয়ে গেল। বললেন, মা এই একরকমই, মানে এখন এখানেই আছেন। এই সপ্তাহে তোমার এখানে আনানো হবে শুনেছিলাম। হ্যাঁ, কাল এসেছেন। আমি একটু দেখা করব। দেখা করা যাবে? আমি সেজন্যেই এসেছি। দেখা করবেন? তা বেশ তো, দেখছি ঘুমিয়ে আছেন কিনা। শোনো, উনি বাইরের লোক দেখলে বিরক্ত হন না তো? আপনি তো বাইরের লোক নন, অন্তত মার কাছে আপনি। সেটা যদি তিনি আমাকে চিনতে পারেন। চিনতে পারেন এখন সবাইকে? স্মৃতিশক্তি ঠিক আছে? মার স্মৃতিশক্তি এত ভালো যে বিশ্বাসই করা যায় না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মার অনেক সময় কাছাকাছি সময়ের ঘটনা মনে থাকে না, অথচ বহু পুরনো ঘটনা মনে আছে। কিন্তু কখন কথা বলবেন, কখন চুপ করে থাকবেন, তার কোনো ঠিক নেই। দাদা মারা যাবার পর সেই যে মাথাটা কীরকম হয়ে গেল। চলো একবার যাই। দোতলার সিঁড়ির পাশের ঘরেই বিরাট পালঙ্কে শুয়ে আছেন মন্দাকিনী। ঠিক শোয়া নয়, 3-4টে বালিশে হেলান দিয়ে বসা, চাদর দিয়ে শরীর ঢাকা। ঘরের সব জানালা বন্ধ। অস্বাভাবিক উজ্জ্বল একটা আলো জ্বালানো রয়েছে। ঘরের সব আসবাবপত্রে ঐশ্বর্যের ঝকঝকে চিহ্ন। একটা কাঁচের আলমারি ভর্তি দামি দামি জার্মান পুতুল। কালো মেহগনি কাঠের তৈরি আরেকটি আলমারির মাথায় একটি অপরূপ ঘড়ি।
প্রতি 15 মিনিট অন্তর তার ভেতর থেকে একটা কোকিল বেরিয়ে এসে ডেকে যায়। ইংল্যান্ডের ডার্বি লটারির ফার্স্ট প্রাইজ 7.5 লাখ টাকা একবার পেয়েছিলেন মন্দাকিনী। বিছানার ওপর আতশোয়া তার চেহারা দেখে ঠিক মানুষ বলে মনে হয় না। মাথা ভর্তি ধপধপে সাদা চুল, অতিরিক্ত ফর্সা ও বিবর্ণ মুখখানা মনে হয় মোমের তৈরি, ঠোঁট দুটো অস্বাভাবিক রকমের লাল, সব মিলিয়ে যেন একটা অপ্রাকৃত পুতুল। অবিশ্বাস্য শীর্ণ একখানা হাত বুকের ওপর রাখা, সেই হাতে 4খানা আংটি, বহুমূল্য পাথর বসানো। মন্দাকিনী চোখ বুজে আছেন। অমরনাথ সুরেশ্বরের সঙ্গে সেই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মানুষজনেই ঘর ভরে গেল। বেশ কয়েকজন মহিলা, কয়েকটি শিশু, সবাই প্রণাম করল অমরনাথকে। বাদল প্রণাম করল তাদের। একজন রূপসী মহিলা বাদলের হাত ধরে বললেন, বাহ, কি সুন্দর ছেলেটি। এই এই মুখ নিচু করে আছো কেন? তাকাও আমার দিকে। তোমার নাম কি? সেই ঘরের মধ্যে সবাই বেশ স্বচ্ছন্দে গোলমাল করছে। অমরনাথ সুরেশ্বরকে জিজ্ঞেস করলেন, ঘুমোচ্ছেন নাকি? তাহলে এখন যাই বরং। সুরেশ্বর বললেন, আপনার বিব্রত হবার কিছু নেই। মা আজকাল প্রায় একদমই কানে শুনতে পান না, জেগেই আছেন বোধহয়। অমরনাথের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, খুব নিরাশ হয়ে গেলেন মনে হয়। আস্তে আস্তে বললেন, কিন্তু আমি যে ওর কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। কি কথা? আমাকে বলুন না। তুমি পারবে না, সেসব শুধু উনিই জানেন। ঠিক আছে, মাকেই জিজ্ঞেস করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। শান্তি, তুমি মার পাশে একটু বসো তো। সেই রূপসী মহিলা বসলেন মন্দাকিনীর মাথার কাছে একটা চেয়ার নিয়ে। অমরনাথ চাদরের ওপর দিয়ে মন্দাকিনীর পা দুটি স্পর্শ করলেন। চোখ না মেলে মন্দাকিনী জিজ্ঞেস করলেন, কে? ওর গলার স্বর কিন্তু আশ্চর্য রকম পরিষ্কার এবং তীক্ষ্ণ, বয়সের কোনো জড়তা নেই। অমরনাথ বললেন, বড় মা, আমি অমর। মন্দাকিনীর চোখ বোজাই রইল। মাথার কাছে বসা সেই মহিলা মন্দাকিনীর একেবারে কানের কাছে মুখ নিয়ে কু দেবার মতন করে বললেন, মা, অমর দাদা এসেছেন, অমর দাদা। মন্দাকিনী এবার চোখ খুলে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, একটুও মুখ ফেরালেন না। তারপর হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলেন। শান্তিলতা তাড়াতাড়ি যে জিনিসটা মন্দাকিনীর হাতে তুলে দিলেন, সেটা থেকে বাদলের মনে হয়েছিল হাতল লাগানো গোল আয়না, কিন্তু আসলে সেটা ম্যাগনিফাইং গ্লাস। সেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মন্দাকিনী অনেকক্ষণ ধরে দেখলেন অমরনাথকে। তারপর অপ্রত্যাশিতভাবে বলে উঠলেন, অমর, তুই বিয়ে করে নতুন বউ নিয়ে আমার সঙ্গে দেখা করিসনি কেন? হ্যাঁ, তোর চোখের চামড়া নেই? নিমক হারাম। অমরনাথ লাজুকভাবে ঘরের সবার দিকে চকিতে তাকালেন। মন্দাকিনীর পায়ের কাছে বসে থাকা ওই বিশাল চেহারার পুরুষটিকে তখন শিশুর মতন লাগছিল। 35 বছর আগেকার ঘটনা। অমরনাথ বিয়ে করেছিলেন প্রায় 35-36 বছর আগে। সেই সময়কার ব্যাপার নিয়ে কেউ এখন অভিযোগ করতে পারে তিনি কল্পনাও করতে পারেননি। তার বিয়ে হয়েছিল অস্বাভাবিক পরিস্থিতিতে, সে কথা এখন বলা যায় না। তাছাড়া এই প্রশ্ন মন্দাকিনী তার আগেও কয়েকবার জিজ্ঞেস করেছেন। অমরনাথ কোনো উত্তর দিলেন না। মন্দাকিনী আবার জিজ্ঞেস করলেন, আজ বউকে সঙ্গে এনেছিস? কোথায় সে? পেন নাম করেছে? অমরনাথ মৃদু গলায় বললেন, পূর্ণিমা মারা গেছে। কাকাতুয়া পাখি যেরকম চিৎকার করে ওঠে, সেই রকমভাবে মন্দাকিনী চেঁচিয়ে উঠলেন, কি কি বললি? তখনও ম্যাগনিফাইং গ্লাস চোখের সামনেই রাখা, সোজা তাকিয়ে আছেন অমরনাথের মুখের দিকে। খুব সম্ভব ঠোঁট নাড়া দেখে তিনি কথা বোঝার চেষ্টা করেন, এখন পারছেন না। শান্তিলতা আবার কানের কাছে মুখ নিয়ে বললেন, উনি বললেন ওর স্ত্রীর নাম পূর্ণিমা, তিনি বেঁচে নেই। হ্যাঁ হ্যাঁ,
মারা গেছেন ৫-৬ বছর আগে। মন্দাকিনী আবার চুপ। কথাটা তার মগজে ঢুকতে কিছুক্ষণ সময় লাগলো যেন। তারপর আবার সেই রকম তীক্ষ্ণ গলায় বললেন, ভালোই হয়েছে, বেঁচে গেছে মেয়েটা। ওর মতো একটা বাউন্ডুলে অলপ পেয়ে লক্ষ্মী ছাড়ার হাতে পড়েছিল। ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বাদল। তার অমন গম্ভীর রাশভারী পিসেমশাইকে কেউ অমনভাবে ধমকাতে পারে সে কখনো কল্পনাই করতে পারেনি। পৃথিবীতে কত আশ্চর্য ব্যাপার আছে। ছেলেপুলে কিছু হয়েছিল, না বংশ নাশ করবি? একটু ইতস্তত করে অমরনাথ উত্তর দিলেন, আমার একটি ছেলে আছে, হাজারিবাগের বোর্ডিং স্কুলে পড়ে। চাদরের তলা থেকে আরেকটি হাত বার করে মন্দাকিনী অন্য কি যেন একটা খুঁজছেন। শান্তিলতা তাড়াতাড়ি এগিয়ে দিলেন একটা পিকদানি। মন্দাকিনী নিঃশব্দে কি ফেললেন তাতে। মনে হয় টুকটুকে লাল রক্ত, অথবা পানের পিকও হতে পারে, কেননা তিনি সঙ্গে সঙ্গে আরেক খিলি পান মুখে দিলেন। তারপর আরেকটু উঁচু হয়ে বসে বললেন, তুই কাকে যেন বিয়ে করেছিলি? তার নাম ছিল পূর্ণিমা। না না, কাকে বিয়ে করেছিলি যেন, ঠিক মনে পড়ছে না। পূর্ণিমা, ফুলবাড়ির মুখুজ্জের মেয়ে। চুপ, মনে পড়েছে, তুই বিধবা বিয়ে করেছিলি, ঠিক? হ্যাঁ। শান্তিলতাকে আর বলে দিতে হলো না। মন্দাকিনী ঠোঁট নাড়া দেখে নিজেই প্রায় সব বুঝতে পারছেন। ম্যাগনিফাইং গ্লাসটা হাত থেকে নামিয়ে রেখে তিনি কঠোরভাবে বললেন, তুই আমার বিছানা ছুঁয়েছিস কেন? যা, চলে যা, বিদায় হ। অমরনাথ এই প্রথম হাসলেন। প্রফুল্ল মুখে বললেন, বড়মা, আমি একটি মুসলমান মেয়েও বিয়ে করেছিলাম। মন্দাকিনী শান্তিলতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি কি বলল? শান্তিলতা অবনত মুখে বসে রইলেন, বলতে পারলেন না। মন্দাকিনী আবার তাড়া দিলেন, বৌমা, কি বলল এই নচ্ছারটা? এই, তুই কাছে এগিয়ে আয়, নিজে বল আমার কানের কাছে। অমরনাথ দ্বিতীয়বার কথাটা উচ্চারণ করার পর মন্দাকিনী বুঝতে পেরে চোখ বুঝলেন। আস্তে আস্তে বললেন, বেরিয়ে যা, দূর হয়ে যা, এক্ষুনি যা। অমরনাথ বললেন, না, আমি যাব না। হ্যাঁ সন্টু, একে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় কর। এই আপদটাকে কেন ঘরে ঢুকতে দিয়েছিস? বড়মা, আমি যাব না। সন্টু, রামপিয়ারিকে ডাক, একে দূর করে দে বাড়ি থেকে। বড়মা, আমি যাব না। সুরেশ্বর দাঁড়িয়ে আছেন দরজার কাছে। তাঁরও মুখে একটু একটু হাসির চিহ্ন। এইসব কথাবার্তা তিনি আগেও শুনেছেন, দেখেছেন এই দৃশ্য। তুই কেন এসেছিস? টাকা টাকা চাস আমার কাছে? আমি কারুকে 1 পয়সা দেব না। আমি আরো অনেক দিন বাঁচব। কোম্পানির সব কাগজ উইল করে রামকৃষ্ণ মিশনকে দিয়ে যাব। গয়নাগাটিগুলো হামানদিস্তে দিয়ে গুঁড়িয়ে রাস্তার ধুলোয় মিশিয়ে দেব। বুঝলি, আমার কাছ থেকে 1টা পয়সাও পাবি না। আমি টাকা চাইতে আসিনি। বড়মা, আমি তোমার কাছ থেকে কি কোনোদিন টাকা পয়সা চেয়েছি? ভগবানের ইচ্ছে সেরকম অবস্থা আমার কখনো হয়নি। কিচ্ছু পাবি না, দূর হয়ে যা। আমি যাব না। মন্দাকিনী আবার ম্যাগনিফাইং গ্লাসটা তুলে নিয়ে কিছুক্ষণ দেখলেন অমরনাথকে। তারপর হঠাৎ খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুই কেন এসেছিস? আমি তোমার কাছে আমার মায়ের কথা শুনতে চাই। কি? আমাকে আমার মায়ের কথা বলো। মা? তোর আবার মা কে? আমি তো তোর মা। অকৃতজ্ঞ কুলাঙ্গার,
তুই আমার বুকের দুধ খাসনি? 3 বছর ধরে আমি তোকে ঘুম পাড়াইনি প্রত্যেক রাত্রিরে? মুত পরিষ্কার করেছি পর্যন্ত। তারপর ডানা গজাতেই পাখি উড়ে গেল। আমার আর খোঁজ করেছিলি? সেবার যখন আমি মরতে বসেছিলুম একবার এসেছিলি? এখন আসা হয়েছে মায়ের জন্য দরদ দেখাতে। বড় মা, তোমার কাছে আমি আমার নিজের মায়ের কথা শুনতে এসেছি। কি বলছিস কি? আমি কানে শুনতে পাই না জানিস না? শুয়োরের মতন গাঁক গাঁক করে চেঁচাতে হবে না তাই বলে মুল্লুক শুদ্ধ লোককে জাগিয়ে। আরো কাছে আয়, আমার চোখের দিকে চোখ রেখে বল। কদিন ধরে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে কখনো দেখিনি। তুমি ছাড়া আমার মায়ের কথা এখন আর কেউ জানেও না। তুমি বলো তো, কিরকম দেখতে ছিল তাকে? খুব রাগী ছিল কিংবা খুব জেদি ছিল? হাত দিয়ে বিছানার একটা অংশ দেখিয়ে দিয়ে বললেন, বস এখানে। তোকে দেখলে আমার গা জ্বলে যায়। কেন আসিস? মন্দাকিনী তার শীর্ণ হাতখানা রাখলেন অমরনাথের গায়ে। আস্তে আস্তে হাত বুলোতে বুলোতে বললেন, জন্মরাত্রিরেই মা মারা গেলে। সেই ছেলে এখনো বাঁচে? লাখে একটা বাঁচে কিনা সন্দেহ। তোকে বাঁচিয়েছিল এই বামুনি, বুঝলি? আমার বাবা বলতেন, ও ছেলেকে জলে ডোবালে কিংবা আগুনে পোড়ালেও মরবে না, ও অমর। তার স্বাস্থ্যটি তো এখনো দিব্যি আছে দেখছি। কত বয়স হলো? 59। আমার রত্নেশ্বর বেঁচে থাকলে এই বয়স হতো। সে তো দিব্যি আমার আগেই ড্যাং ড্যাং করে চলে গেল। একটু চক্ষু লজ্জা পর্যন্ত নেই। তা সে মরল কেন? তার বদলে তুই যেতে পারলি না? আমার ওরকম নাম কেন রেখেছিলে? রত্নেশ্বর আর তুই এক বয়সী, 1.5 মাস আগে পড়ে জন্ম। তোর মা চোখ বোঝার আগে আমার হাত ধরে বলেছিল, মন্দা, তোর ছেলে যদি বাঁচে তাহলে আমার ছেলেও যেন বাঁচে। বড় মা, ওসব আমি জানি। তুমি আমার জন্মের আগের কথা বলো। কতকাল আগের কথা, সে কি আমার মনে থাকে? যেটুকু মনে পড়ে। কেন হঠাৎ শুনতে চাইছিস কেন? কদিন ধরে খুব মনে পড়ছে। আচ্ছা, আমার মাকে দেখতে কেমন ছিল? সরু আমার থেকেও লম্বা ছিল। তবে তোর গায়ের রং পেয়েছিস বাপের কাছ থেকে। সরুর রং ছিল একটু চাপা। তোর বাপ তো তোদের খোঁজও নিত না। সরু মারা যাবার খবরও পাইনি। আমার মনে আছে, তোর যখন 1.5 বছর বয়স, তখন তোর হতচ্ছাড়া বাপ এলো একদিন। তুই তখন আমার কোলে। তোর বাপ বলল, ইটি আপনার পুত্তুর বুঝি? সে আবার শুদ্ধ ভাষায় কথা বলতো। মরে যাই মরে যাই, ঝাঁটা মারি ওরকম পুরুষ মানুষের মুখে। আমার বাবার কথা আমি জানি। তুমি আমার মায়ের কথা বলো। চোখ দুটি কিরকম ছিল? কি আর বলবো, মুখ পোড়ারা একটা ছবিও তুলে রাখেনি, তার একটা চিহ্ন পর্যন্ত নেই। অমরনাথ পাঞ্জাবের পকেট থেকে একটা ভেলভেট মোড়া বাক্স বের করলেন। তার মধ্যে অনেকগুলো কাগজের পরত খোলার পর বেরিয়ে এলো একটা বহুকালের পুরনো বিবর্ণ কাগজ। সেটার উপরে একটা নারীর পায়ের ছাপ আঁকা। অমরনাথ সেটা সাবধানে তুলে ধরে বললেন, এই যে, আমার মায়ের শুধু এইটুকু চিহ্ন আমার কাছে আছে, তুমিই দিয়েছিলে। আচ্ছা বড় মা, ছাপটা কি বিয়ের দিন তোলা হয়েছিল নাকি অন্য কোনো সময়ে? দলিল পরীক্ষা করার মতন মন্দাকিনী ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজটা দেখলেন। দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে বললেন, আমার মনে নেই, আমি জানি না। তুমি তো এটা আমাকে দিয়েছিলে, তুমি জানো না?
মন্দাকিনী খুব জোরে কাশতে কাশতে পিকদানিটা তুলে নিলেন, আবার তাতে ফেললেন রক্তের মতন কিছু। যখন মুখ তুললেন দেখা গেল তার চোখ জলে ভেজা। অমরনাথ একটু অপেক্ষা করলেন। চোখের জল তখনও থামছে না দেখে পকেট থেকে রুমাল বার করে মুছিয়ে দিলেন মন্দাকিনীর মুখ। তারপর জিজ্ঞেস করলেন, তোমার হাঁপানি কি বেড়েছে? চুপ কর হতচ্ছাড়া, দরদ দেখাতে হবে না। বড় মা বলো, এই ছাপটি নিশ্চয়ই? হ্যাঁ, যা ভাবছিস তাই। সরোজিনীকে চিতায় তোলার পর তার পায়ে আলতা লাগিয়ে এই ছাপ তোলা হয়েছিল। আমার ভাই বিষ্টু বুদ্ধি করে তুলেছিল। তুই তখন একরত্তি ছেলে। আমি তোর গায়ে গরম জলের সেঁক দিচ্ছি, বাঁচানো যাবে কিনা ঠিক নেই। বিষ্ণু শ্মশান থেকে ফিরে বলল, দিদি, এর মাথায় এই কাগজটা ছুঁয়ে দাও। আমার মায়ের সঙ্গে তোমার এত ভাব ছিল কি করে? আমার মা তো গরিবের মেয়ে ছিলেন, মামা বাড়িতে মানুষ। তুই তখন একরত্তি ছেলে, এইটুকু। এখন লম্বা চওড়া জোয়ান হয়ে মুখে খই ফুটছে। অমরনাথ হাসতে হাসতে বললেন, এখনো জোয়ান বলছো? এখন তো বুড়ো হয়ে গেছি, তুমি অনেক দিন পর দেখছো। মন্দাকিনী রেগে উঠলেন, বললেন, বুড়ো? সেদিনের ছেলে, এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি দুপদাপ করে হামাগুড়ি দিতিস। বড্ড নোলা ছিল তোর। খেজুরের গুড় খেতে ভালোবাসতিস খুব। গুড় খেয়ে পেটে এত বড় বড় কিরমি হলো। বড়মা, তোমার এসব কথা মনে আছে? আমার সব মনে আছে, আমি কিছু ভুলি না। তাহলে আরেকটা কথা বলো তো, আমার জন্যই কি আমার মা মারা যায়? কথার ছিঁড়ি দেখো ছেলের। এতদিনেও ঘটে একটু বুদ্ধি হলো না? ছেলে কখনো মাকে মারে? তুই তোর মাকে কেন মারবি? তুই সারা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিস। মন্দাকিনী অতি কষ্টে পাশ ফিরলেন। রোগা হাতখানি ছোঁয়ালেন অমরনাথের গালে। খুব নরমভাবে জিজ্ঞেস করলেন, আরে হঠাৎ এসব কথা কেন মনে হচ্ছে? জানি না, এমনি। শোন, রোজ রাত্রিরে ইসবগুলের ভুসি জলে ভিজিয়ে রেখে সকালবেলা খাবি, তাতে শরীর ঠান্ডা থাকবে। আমার মা কি খুব কষ্ট পেয়েছিল? কখন? আমার জন্মের সময়। না হলে আমার জীবনটা এরকম হয়ে গেল কেন? দোতলার চওড়া বারান্দায় বাচ্চারা তখন খেলা শুরু করে দিয়েছে। বাদলকেও টেনে নিয়ে গেছে। চোখ বেঁধে কানামাছি খেলা। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। ছুঁয়েই নাম বলতে হবে। বাদল ওদের কারোর নাম জানে না, ওরা বাদলের নাম জানে না। বাদলের চেয়ে বছর 3 বয়সে বড় একটি ছেলে বলল, এই, তোর নাম কি রে? হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ বাদল রঞ্জন মুখার্জি। আই রিড ইন ক্লাস 2। কি নাম বললি? বাদল না বাদল? তুই বুঝি বাঙাল? অমনি আর সব ছোট ছোট ছেলে মেয়েরা চেঁচিয়ে উঠল, বাঙাল বাঙাল। বড় ছেলেটি বলল, এই চুপ, জ্যাঠাইমা বকবে। বাদল আবার কি নাম? ওরকম নাম তো চাকরদের হয়। বাদলের মনে খুব আঘাত লাগলো। অনেক কিছু প্রতিবাদ করবে ভেবেও সে শুধু বলল, মোটেই না। যাকগে, বুঝেছি, বাঙালদের ওরকম নাম হয়। তোর ভালো নাম কি? তোর ভালো নাম নেই? বাদলের একটাই নাম। ডাকার সময় বাড়ির লোক বলে বাদলা, কিন্তু সেটা তো আর ওদের জানানো যায় না। সে মাথা নাড়ল দুদিকে। হে মা, ডাক নাম আর ভালো নাম এক? আমাদের সকলের দুটো করে নাম। এই তো, ওর নাম গগনেন্দ্র আর ডাকনাম হেব। ওর নাম শঙ্করী আর ডাকনাম চুটকি। এর নাম পার্থসারথী আর ডাকনাম পলতা। আর এই যে রেনু, এই, তোর ভালো নাম কি রে?
একটা 3-3.5 বছরের পুঁচকে মেয়ে আঙুল চুষতে চুষতে বলল, ইন্দ্রাণী। সেই ছেলেটি বলল, ও তো আমার আপন বোন নয়, তাই ভালো নাম আমি জানি না। রেনু আমার মামাতো বোন, ওরা হাতিবাগানে থাকে, বেড়াতে এসেছে। তুই হাতিবাগান চিনিস? বাদল বলল, হ্যাঁ চিনি। ঠিক বলছিস? হাতিবাগানে কটা হাতি আছে বলতো? একটাও না। ইল্লি আর টকের আলু, রোজ সন্ধেবেলা ওখানে হাতি বেরোয়, কিচ্ছু জানে না। রেনু নামের মেয়েটি চোখ বড় বড় করে বলল, হ্যাঁ 2টো হাতি আছে আমাদের বাড়ির সামনে। বাদল তার কথায় কান্না দিয়ে সেই ছেলেটিকে জিজ্ঞেস করল, আর তোমার নাম বললে না? ছেলেটি গর্বিতভাবে বলল, আমার নাম জিমুতো বাহন, ডাকনাম ছুটকু। নাম বলেই ছেলেটি সন্দিগ্ধভাবে তাকিয়েছিল বাদলের দিকে। বাদলের ঠোঁটে সামান্য হাসির আভা দেখেই ধমকে জিজ্ঞেস করল, হাসছিস যে, হাসির কি আছে? বাদল ফিক করে হেসে বলল, এরকম আবার কারোর নাম হয় নাকি? বাহন মানে তো ঘোড়া। ছেলেটি এবার বাদলের জুলপি টেনে ধরে বলল, তোকে বুঝি লেখাপড়া শেখায় না? বাহন মানে ঘোড়া, যার পিঠে চড়ে তাকে বলে বাহন। কার্তিকের বাহন কি? বল বল, 1 2। ময়ূর। সরস্বতীর বাহন কি? হাঁস। শিবের বাহন কি? গরু। মোটেই না, ষাঁড়। জুলপি ছেড়ে দিয়ে ছেলেটি এবার বিজ্ঞের মতন বলল, জিমুতো মানে মেঘ। মেঘ কার বাহন জানিস? গাঁটটা খেলেও তো বলতে পারবি না। ইন্দ্র। আমার নামের মানে ইন্দ্র। পরবর্তী জীবনে এই জিমুতো বাহন নামের ছেলেটির সঙ্গে বাদলের গভীর বন্ধুত্ব হয়ে যায়। যৌবনে এরা দুজনে একসঙ্গে একবার মৃত্যুর মুখোমুখি হয়েছিল।